সবাইকে নমস্কার। আজকে এই ভিডিওতে মৌর্য সাম্রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা জানি মৌর্য সাম্রাজ্য যেটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এখান থেকে ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, ক্লার্কশিপ প্রভৃতি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন এখান থেকে হয়ে থাকে। তো আজকে এই মৌর্য সাম্রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। প্রথমে আসি, নন্দ রাজবংশের পরে কোন রাজবংশ মগধের উপর রাজত্ব করেছিল? নন্দ রাজবংশের পরে মৌর্য রাজবংশ আসে। দ্বিতীয় প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা সর্বশেষ নন্দ শাসককে কে হত্যা করেছিলেন? ধননন্দ হত্যা করেছিলেন। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হল চন্দ্রগুপ্ত মৌর্য। পরের প্রশ্ন, মৌর্য রাজবংশের অধ্যয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কী? অর্থশাস্ত্র মৌর্য রাজবংশের অধ্যয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। এই অর্থশাস্ত্র কে রচনা করেন? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই এই প্রশ্নটি প্রায় পড়ে থাকে। অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য। মৌর্য রাজবংশের কোন রাজা আলেকজান্ডারের সমকালীন ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন আলেকজান্ডারের সমকালীন। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্তের গুরু কে ছিলেন? চন্দ্রগুপ্তের গুরু কে ছিলেন? চাণক্য। তিনি কৌটিল্য নামেও পরিচিত। চন্দ্রগুপ্তের গুরু ছিলেন চাণক্য, তিনি কৌটিল্য নামেও পরিচিত। চাণক্যের আসল নাম কী ছিল? চাণক্যের আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত। মৌর্য সাম্রাজ্যের রাজধানী শহর কী ছিল? মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল কি না পাটলিপুত্র। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্তের রাজত্বকালে পাটলিপুত্র পরিচালনার জন্য কতজন সদস্যের বোর্ড নিযুক্ত ছিল? 30 জনের বোর্ড নিযুক্ত ছিল পাটলিপুত্র পরিচালনার জন্য। চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে সেলুকাসের রাষ্ট্রদূত কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে সেলুকাসের রাষ্ট্রদূত কে ছিলেন? না মেগাস্থিনিস। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে সেলুকাসের রাষ্ট্রদূত মেগাস্থিনিস ছিলেন সেলুকাসের রাষ্ট্রদূত। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে রাষ্ট্রদূত ছিলেন। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে আসেন? মেগাস্থিনিস। তাহলে মেগাস্থিনিস তিনি কিনা গ্রিক দূত, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে এসেছিলেন। এবং তিনি কার দূত এখানে? না সেলুকাসের হয়ে তিনি এসেছিলেন। সেলুকাসের রাষ্ট্রদূত হয়ে তিনি এসেছিলেন। তিনি একজন গ্রিক নাগরিক এবং তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এসেছিলেন। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, ইন্ডিকা কে রচনা করেন? ইন্ডিকা রচনা করেন মেগাস্থিনিস। এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি প্রায় এসে থাকে। ইন্ডিকা কোন ভাষায় রচিত হয়েছিল? ইন্ডিকা গ্রিক ভাষায় রচিত হয়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় সাধারণ জনগণের ভাষা কী ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় সাধারণ জনগণের ভাষা ছিল পালি। পরবর্তী প্রশ্ন, জুনাগড়ে কে সুদর্শন হ্রদ তৈরি করেছিলেন? জুনাগড়ে সুদর্শন হ্রদ তৈরি করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কার নিকট জৈন ধর্ম গ্রহণ করেন? চন্দ্রগুপ্ত মৌর্য ভদ্রবাহুর নিকটে জৈন ধর্ম গ্রহণ করেন। চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের পরে বিন্দুসার সিংহাসনে বসেন। চন্দ্রগুপ্ত মৌর্যের পরে বিন্দুসার সিংহাসনে বসেন। কে অমিত্রঘাত উপাধি ধারণ করেছিল? বিন্দুসার অমিত্রঘাত উপাধি ধারণ করেছিলেন বা অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন। আজীবক কার সভাসদ ছিলেন? আজীবক বিন্দুসারের সভাসদ ছিলেন। গ্রিক রাষ্ট্রদূত ডেইমাকোস ও ডিওনিসিয়াস কার রাজসভায় আসেন? বিন্দুসারের রাজসভায় গ্রিক দূত ডেইমাকোস ও ডিওনিসিয়াস রাজসভায় আসেন।
বিম্বিসারের 22 নম্বর প্রশ্ন, বিন্দুসারের মন্ত্রীর নাম কি ছিল? বিন্দুসারের মন্ত্রীর নাম ছিল রাধাগুপ্ত। মৌর্য সম্রাট অশোক কবে সিংহাসনে বসেন? মৌর্য সম্রাট অশোক সিংহাসনে বসেন 273 খ্রিস্টপূর্বাব্দে। 273 খ্রিস্টপূর্বাব্দে। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, অশোক কার নিকট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? অশোক উপগুপ্তের নিকট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। অশোক উপগুপ্তের নিকট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। 25 নম্বর প্রশ্ন, পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কার সময়কালে? পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল অশোকের সময়ে। অশোকের পুত্র ও কন্যার নাম কি ছিল? অশোকের পুত্র ছিল মহেন্দ্র আর কন্যার নাম ছিল সঙ্ঘমিত্র। প্রথম রাজা যিনি অনুশাসন প্রবর্তন করেন কে ছিলেন? তিনি অশোক। তিনি অনুশাসন প্রবর্তন করেন। পরবর্তী 28 নম্বর প্রশ্ন, অশোকের প্রধান শিলালিপির সংখ্যা কটি? অশোকের শিলালিপি ছিল টোটাল 14টি। কোন রাজা নিজেকে দেবনাম প্রিয় ও প্রিয়দর্শী নামে ভূষিত করেছিলেন? অশোক নিজেকে প্রিয়দর্শী ও দেবনাম প্রিয় নামে ভূষিত করেছিলেন। অশোকের শিলালেখগুলি কোন লিপিতে লেখা? অশোকের শিলালিপিগুলি ব্রাহ্মলিপিতে লেখা ছিল। অশোকের শিলালেখগুলি কোন ভাষায় লেখা? আমরা আগের প্রশ্ন দেখেছি অশোকের শিলালেখগুলি কোন লিপিতে লেখা, আর এখন দেখা পাচ্ছি অশোকের শিলালেখগুলি কোন ভাষায় লেখা। আমরা দুটো প্রশ্ন যেন গুলিয়ে না ফেলি, কারণ অপশান এখানে দুটো সবই দেবে, ব্রহ্মলিপি দেবে আর প্রাকৃত দেবে। এখানে প্রাকৃত কিন্তু ভাষা, প্রাকৃত একটি ভাষা আর ব্রহ্মটা এটা লিপি। তাহলে আমরা দুটো প্রশ্ন, এই যে 30 নম্বর প্রশ্নটা আর 31 নম্বর প্রশ্নটা আমি লক্ষ্য করব। অশোকের শিলালেখগুলি কোন লিপিতে লেখা? যখন লিপিতে লেখা বলবে তখন ব্রাহ্মী লিপি উত্তর হবে, আর যখন শিলালেখগুলি কোন ভাষায় লেখা বলা হবে তখন প্রাকৃত ভাষায় লেখা হবে। পরবর্তী প্রশ্ন, মহাবংশম এবং দীপবংশম বই দুটিতে নিম্নের কোন সম্রাটের রাজত্বকাল সম্বন্ধে বর্ণনা করা হয়েছে? মহাবংশম এবং দীপবংশম বই দুটিতে অশোকের রাজত্বকাল সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন সম্রাট অশোক। অশোকের কোন শিলালেখ থেকে কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে জানা যায়? 13তম বা ত্রয়োদশ শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে জানা যায়। 13তম, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন মৌর্য শাসক সবথেকে দীর্ঘ সময়ব্যাপী রাজত্ব করেছিলেন? সবথেকে দীর্ঘ সময়ব্যাপী রাজত্ব করেছিলেন সম্রাট অশোক। ভারতের কোন অংশটি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রশাসনের অন্তর্ভুক্ত ছিল না? দক্ষিণ ভারত চন্দ্রগুপ্ত মৌর্যের প্রশাসনের অন্তর্ভুক্তি ছিল না। বিন্দুসারের রাজত্বকালে অশোক কোন জায়গার প্রশাসক ছিলেন? অশোক তখন উজ্জয়িনী এবং তক্ষশিলার প্রশাসক ছিলেন। বৌদ্ধ ধর্ম গ্রহণ করার আগে অশোক কার ভক্ত ছিলেন? বৌদ্ধ ধর্ম গ্রহণ করার আগে অশোক ভগবান শিবের ভক্ত ছিলেন। তাহলে অশোক ভগবান শিবের ভক্ত ছিলেন, পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কোন বছর অশোক কলিঙ্গ যুদ্ধ জয় লাভ করেন? খ্রিস্টপূর্ব 260 অব্দে অশোক কলিঙ্গ যুদ্ধ জয়লাভ করেন। মৌর্য রাজত্বকালে জেলার প্রধান প্রশাসক কী নামে পরিচিত ছিল? মৌর্য রাজত্বকালে জেলার প্রধান প্রশাসক তিনি প্রাদেশিকা নামে পরিচিত ছিলেন। জেলার প্রধান প্রশাসক প্রাদেশিকা নামে পরিচিত ছিলেন। সম্রাট
মৌর্য রাজত্বকালে। কলিঙ্গের যুদ্ধ নিম্নলিখিত কোন স্থানের কাছে হয়েছিল? কলিঙ্গের যুদ্ধ হয়েছিল ধৌলি নামক স্থানে। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতের দুর্ভিক্ষ ও দাসপ্রথার অস্তিত্ব ছিল না, একথা কে বলেন? মেগাস্থিনিস তিনি বলেন। মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের ব্যাপারে বলেন যে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতের দুর্ভিক্ষ ও দাসপ্রথার অস্তিত্ব ছিল না। কে উল্লেখ করেছিলেন সকল মানুষই আমার সন্তান? সম্রাট অশোক তিনি উল্লেখ করেছিলেন সকল মানুষই আমার সন্তান। সকল মানুষই আমার সন্তান একথা অশোক তার কোন লেখয়ে ঘোষণা করেন? কলিঙ্গ রক এডিস বা মাইনর রক এডিস 13 অর্থাৎ 13তম শিলালিপিতে তিনি এই কথাটি ঘোষণা করেন। মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন? মৌর্য বংশের শেষ শাসক ছিলেন বৃহদ্রথ। তাহলে আমরা প্রথমে যেটা দেখলাম মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে, না, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। আমরা এই 3 নম্বর প্রশ্নে দেখেছিলাম মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। আর পরবর্তীকালে যে মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন, না, আমরা এই 45 নম্বর প্রশ্নে আমরা দেখছি মৌর্য বংশের শেষ শাসক হলেন বৃহদ্রথ। পরবর্তী প্রশ্ন 46 নম্বর, অশোকের সময়কালে সুবর্ণগিরি কোন অঞ্চলের একটি শহরের নাম ছিল? অশোকের সময়কালে অন্ধ্রপ্রদেশকে সুবর্ণগিরি নামে পরিচিত ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনের শেষ ভাগ কোথায় কাটিয়েছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগ কাটিয়েছিলেন শোভনবেলাগোলা। চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ সময় কাটিয়েছেন শোভনবেলাগোলাতে। চন্দ্রগুপ্তের মাতার নাম কী ছিল? মুরা। চন্দ্রগুপ্তের মাতার নাম ছিল মুরা। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে সিংহাসনে বসেন? চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে সিংহাসনে বসেন। সেলুকাসের কন্যার সাথে কার বিয়ে হয়েছিল? সেলুকাসের কন্যার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়ে হয়েছিল। নিজের শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি নামে? দৈবপুত্র হিসাবে তিনি অভিহিত করেন। অশোক নিজেকে দৈবপুত্র হিসাবে অভিহিত করেন। কে ছিলেন অশোকের সমকালীন সিংহল রাজা? অশোকের সমকালীন সিংহলের রাজা ছিলেন দেবনাম্পিয়া তিসা। মুদ্রা রাক্ষসের রচয়িতাকে বিশাখ দত্ত, তিনি মুদ্রা রাক্ষস রচনা করেছিলেন। মৌর্য আমলের বিখ্যাত শিক্ষা কেন্দ্র কোনটি? মৌর্য আমলের বিখ্যাত শিক্ষা কেন্দ্র হলো তক্ষশিলা। এটি খুবই গুরুত্বপূর্ণ, প্রায় প্রশ্ন আসে। মৌর্য আমলের বিখ্যাত শিক্ষা কেন্দ্র হলো তক্ষশিলা, বা এটি ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে। তক্ষশিলা কোন আমলে, তক্ষশিলা যে বিখ্যাত শিক্ষা কেন্দ্রটি কোন আমলে তৈরি হয়েছিল? এটি মৌর্য আমলে তৈরি হয়েছিল। কোন রাজা কনস্টান্টাইন অফ বৌদ্ধ ধর্ম নামে পরিচিত? কোন রাজা কনস্টান্টাইন অফ বৌদ্ধ ধর্ম নামে পরিচিত? সম্রাট অশোক। কলিঙ্গ এখন কি নামে পরিচিত? কলিঙ্গ এখন ওড়িশা নামে পরিচিত। কলিঙ্গ কোথায়? না, কলিঙ্গ এখন ওড়িশা। কোন মুদ্রা মৌর্য আমলের রাজত্বকালে প্রচলিত ছিল? মৌর্য আমলে কোন মুদ্রা প্রচলিত ছিল? পান, যা রূপা দিয়ে তৈরি হয়েছিল। মৌর্য আমলে রূপা দিয়ে পান নামক মুদ্রা তৈরি হয়েছিল। কোন সাহিত্য মৌর্য আমলের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি প্রকাশ করেছে? কৌটিল্যের অর্থশাস্ত্র মৌর্য আমলের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি প্রকাশ করেছে। অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি প্রকাশ করেছে কৌটিল্যের অর্থশাস্ত্র। কোন সাহিত্যের মাধ্যমে মৌর্য সাম্রাজ্যের 7টি বর্ণ ব্যবস্থা এবং দাসত্বের অনুপস্থিতির কথা বলা হয়েছিল? ইন্ডিকা। আমরা জানি ইন্ডিকা গ্রন্থটির লিখেছিলেন মেগাস্থিনিস। সেই মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে মৌর্য সাম্রাজ্যের 7টি বর্ণ ব্যবস্থা এবং দাসত্বের অনুপস্থিতির কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন
কোন তিব্বতীয় বৌদ্ধ পাঠ আমাদের বৌদ্ধ ধর্ম প্রচারে অশোকের প্রচেষ্টা সম্পর্কে অবহিত করেন? দিব্যাবদম। পরবর্তী প্রশ্ন, কোন প্রাচীন ভারতীয় রাজা দারিয়াস প্রথম এর মতো শিলালিপি জারি করেছিলেন? অর্থাৎ কোন প্রাচীন ভারতীয় রাজা ইরানের রাজা দারিয়াস এর মতো শিলালিপি, ইরানের রাজা দারিয়াস ছিলেন ইরানের রাজা, তার মতো শিলালিপি তৈরি করেছিলেন ভারতীয় কোন রাজা? না, সম্রাট অশোক প্রথম শিলালিপি তৈরি করেছিলেন। ভারতীয় ইতিহাসে প্রাচীন ভারতীয় শাসকের মধ্যে কে পাথর খোদাই করে রেখেছিলেন? পাথর খোদাই করেছিলেন সম্রাট অশোক। পরবর্তী প্রশ্ন, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাঁচি স্তূপ নির্মাণ করেন সম্রাট অশোক। মৌর্য আমলে জনগণের প্রধান পেশা কী ছিল? মৌর্য আমলে জনগণের প্রধান পেশা ছিল কৃষিকাজ। পাটলিপুত্রে কোথায় মৌর্য আদালত ছিল? পাটলিপুত্রে কোথায় মৌর্য আদালত ছিল? কুমহারাতে মৌর্য আদালত ছিল। কোন ভারতীয় ঐতিহাসিক মৌর্য যুগে বিস্তৃত গবেষণা কাজ করেছেন? রমিলা থাপার মৌর্য যুগে গবেষণার কাজ করেছিলেন ঐতিহাসিক রমিলা থাপার। চন্দ্রগুপ্ত মৌর্য কখন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন? 322 অব্দে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন 322 অব্দে। সর্বপ্রথম কে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ। সর্বপ্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। মৌর্য সাম্রাজ্য প্রায় কত বছর ধরে ছিল? মৌর্য সাম্রাজ্য প্রায় 150 বছর ধরে চলেছিল। পরবর্তী প্রশ্ন, চণ্ডাশোক নামে কে পরিচিত ছিল? চণ্ডাশোক নামে পরিচিত ছিল সম্রাট অশোক। সম্রাট অশোক তিনি চণ্ডাশোক নামে পরিচিত ছিলেন। চন্দ্রগুপ্তের স্ত্রীর নাম কে ছিল? চন্দ্রগুপ্তের স্ত্রীর নাম হলো হেলেনা। চন্দ্রগুপ্তের স্ত্রী হেলেনা। চন্দ্রগুপ্তের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? চন্দ্রগুপ্তের সাম্রাজ্য পূর্ব বাংলা থেকে পশ্চিম আফগানিস্তান ও বেলুচিস্তান, উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে দাক্ষিণাত্য মালভূমি পর্যন্ত তার শাসন প্রতিষ্ঠিত ছিল। ভারতীয় ইতিহাসে সর্বাধিক সম্মানিত শাসক কে? ভারতীয় ইতিহাসে সর্বাধিক সম্মানিত শাসক হলেন সম্রাট অশোক। বিম্বিসার কোন চিকিৎসককে অবন্তীর রাজা প্রদত্ত চিকিৎসার জন্য প্রেরণ করেছিলেন? বিম্বিসার জীবিকাকে তিনি অবন্তীর রাজা প্রদত্তার চিকিৎসার জন্য প্রেরণ করেছিলেন। বিম্বিসার অন্য কি নাম ছিল? বিম্বিসারের অন্য নাম ছিল শ্রেণিকা। সান্দ্রকট্টাস নামে কে পড়েছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য তিনি সান্দ্রকট্টাস নামে পরিচিত ছিলেন। কোন লেখতে অশোক শুল্ক হ্রাসের কথা উল্লেখ করেছেন? লুম্বিনী পিলার এডিক্টসে তিনি শুল্ক হ্রাসের কথা উল্লেখ করেছেন। অশোক বারাবার হিলের অঞ্চল কোন সম্প্রদায়কে দান করেছিলেন? অশোক তিনি বারাবার হিল অঞ্চলটিকে আজীবিকা সম্প্রদায়কে দান করেছিলেন। অজীবিকা সম্প্রদায়কে দান করেছিলেন বারাবার হিল অঞ্চলকে। অশোকের কোন লেখক খরষ্টি লিপিতে ছিল? শাহবাজগারহি। অশোকের যে তিনি খরষ্টি লিপিতে লিখেছিলেন শাহবাজগারহি। প্রাচীন ভারতে কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? খরষ্টি লিপি। প্রাচীন ভারতে ডান দিক থেকে বাম দিকে লেখা হতো খরষ্টি লিপি। মৌর্য সাম্রাজ্যের সময়কাল কত? লাস্ট প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। মৌর্য সাম্রাজ্যের সময়কাল কত? 321 খ্রিস্টপূর্বাব্দ থেকে 184 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ধন্যবাদ।